নোবেল পান, ঠিক আছে, গুড। কি না, প্রথম হচ্ছে গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? আচ্ছা, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা আসছি, 2 নম্বর প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা নোবেল শান্তি পুরস্কার কে পান? প্রথম ভারতীয় নোবেল শান্তি পুরস্কার কে পান? কোন মহিলা? প্রথম ভারতীয় মহিলা নোবেল শান্তি পুরস্কার কে পান? এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে তুলে দেওয়া হয়, ঠিক আছে। কি হবে এটা? মাদার টেরেসা। কে? মাদার টেরেসা। কত সালে পেয়েছিল না? 1979 সালে। কত সালে? 1979 সালে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আমি আসছি। আচ্ছা, আমি কি জিকের মতো করে দেবো এগুলোকে? তোমরা কি নিজেরা অ্যান্সার করবে ফার্স্ট, তারপর আমি অ্যান্সার বলবো? ঠিক আছে। পরেরটা বলেছে, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বাধীনতা দিবস ঘোষণা কত সালে হয়েছিল? প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বাধীনতা দিবস ঘোষণা কত সালে হয়েছে? কে বলতে পারবে? 26 কি? 26 জানুয়ারি 1950। কত সালে? 26 জানুয়ারি 1950, তাই তো? কি বললাম? 26 জানুয়ারি 1950 সালে কিন্তু হয়েছে এটা। 26 জানুয়ারি 1950। প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বাধীনতা দিবস কত সালে ঘোষণা হয়? 26 জানুয়ারি 1950 সালে কিন্তু প্রথম এটা ঘোষণা হয়েছে। ওকে, চলো পরের পার্টে আমি আসছি। তিনটে প্রত্যেকের আমি এটার অলরেডি একটা নোট বানিয়ে দেবো, ঠিক আছে। এগুলো খুব মনে রাখা প্রয়োজন, কারণ যে কোনো চাকরির পরীক্ষাতে এরকম প্রশ্ন ফেলে দেয়। যে কোনো চাকরির পরীক্ষা তুমি দিতে যাও, ঠিক আছে, এরকম পরীক্ষা তুমি কিন্তু পেয়ে যাবে প্রশ্নটা পরীক্ষায়। বুঝতে পারলে? আচ্ছা, পরের প্রশ্নে আমি আসছি। পরের প্রশ্নে আমি আসছি। ছাদে গেছো? কারেন্ট নেই? কারণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, একটু চেক করে দেখো তো, কারণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা চেক করে একটু দেখো তো। 2 নম্বর প্রশ্নটা ছিল প্রথম ভারতীয় নোবেল শান্তি পুরস্কারী মাদার টেরেসা। প্রথম ভারতীয় মহিলা নোবেল শান্তি পুরস্কার জয়ী কে? মাদার টেরেসা। ওকে, নেক্সট আসছে। পরে আসছে। চলো, তাও তো আমি একজনকে আইডিটা দিয়ে দিই আগে। শুনতে পাচ্ছ না?
এখন শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে প্রত্যেকের? ঠিক আছে। যেই প্রশ্নগুলো পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে, যে প্রশ্নগুলো পরীক্ষায় অনেকবার এসেছে সেই প্রশ্নের একটা লিস্ট আমি তোমাদের সামনে এখন দিচ্ছি। দেখে নাও একবার। জ্যোতির্বিজ্ঞানের নতুন পর্যবেক্ষণ দূরবীক্ষণ আবিষ্কার কে করে? না দূরবীক্ষণের আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। আইজ্যাক নিউটন কি করেন? গতি সূত্র এবং মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেছেন। জে থমসন ইলেকট্রনের ধারণা দিয়েছেন। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রের ধারণা দিয়েছিল। নিলস বোর পরমাণুর মডেল সম্পর্কে শোনা যাচ্ছে না কথা? গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির সূত্র। লুই পাস্তুর হচ্ছে জীবাণু তত্ত্ব। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। চার্লস ডারউইন বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেন। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিনের উন্নয়ন করেন। ঠিক আছে। অনেকেই বলতো স্যার জয়েন করতে পারছে না, কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, বংশগতির সূত্র আবিষ্কার করেন লুই পাস্তুর, জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন চার্লস ডারউইন, বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেন জেমস ওয়াট, বাষ্পীয় ইঞ্জিনের উন্নয়ন। এবার তোমরা হচ্ছে প্রত্যেকে সায়েন্সের স্টুডেন্ট না, তা এখন ব্যাপারটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো না যে স্যার এটা কি বলতে চাইছেন। দেখো গ্যালিলিও হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, বুঝতে পারছো? জ্যোতির্বিজ্ঞানের নতুন পর্যবেক্ষণ, অর্থাৎ আমরা এই যে পৃথিবীতে আছি, এবার তুমি কি চাইলে আকাশের একটা তারাকে দেখতে পাবে এখান থেকে ভালো দাঁড়িয়ে? পসিবল দেখতে পাও? পসিবল না। তার জন্য তুমি কি করবে? না তার জন্য তুমি নিশ্চয়ই পরেরটা কি বলেছে দেখো, না পরেরটা বলা হয়েছে আইজ্যাক নিউটন কি করে? না গতি সূত্র এবং মহাকর্ষ সূত্র। এই জিনিসটা কি তোমরা প্রত্যেকে জানো যে আপেল গাছের নিচে বসেছিল আইজ্যাক নিউটন, যখন আপেলটা তার মাথায় পড়ে, মাথায় মানে পাশে যখন এসে পড়ে, তখন সে কি করে? না গতিসূত্র বা মহাকর্ষ সূত্র আবিষ্কারটা করেছিল। ঠিক আছে, একজন সে বলেছিল যদি আপেলের পরিবর্তে তাল পড়তো তাহলে কিন্তু মহাকর্ষ সূত্র আবিষ্কার করতে হতো না, তাই তো? আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেন। এই আপেক্ষিকতার তত্ত্বটা আবার কি? আপেক্ষিকতার তত্ত্ব কেউ কি নাম শুনেছে আপেক্ষিকতার তত্ত্বের? অনেক হয়তো বুঝতে পারবে না যে স্যার আপেক্ষিকতার তত্ত্বটা বলতে আপনি কিসের তত্ত্ব বলছেন, বা এই জিনিসটা আবার কি। পরীক্ষায় ভীষণ ভাবে এই প্রশ্নগুলো দেওয়া হয়। আপেক্ষিকতার তত্ত্ব বলতে বোঝায়, যেমন ধর আমি তোমাকে যদি বলি যে মহাকর্ষের সূত্র জানো কি? মহাকর্ষের সূত্র প্রত্যেকে জানো যে যখন আমরা কোনো একটা কিছু জিনিসকে ছুড়ে দিই, সেই জিনিসটা আবার কি হয়? না পৃথিবীতে ফিরে আসে, তাই তো? কি হয়? না পৃথিবীতে ফিরে আসে, আছে তো? আচ্ছা, কিন্তু আপেক্ষিকতার তত্ত্ব কি? না আপেক্ষিকতার তত্ত্ব বলতে বোঝায়, ধরো আমি বলছি তুমি একটা কাজ করছো, ঠিক আছে, তুমি একটা কাজ করছো, এই কাজটা তুমি পৃথিবীতে এসে, ধরো আমি পৃথিবীতে থেকে কাজটা করছি, কেউ যদি এখন মহাকাশে গিয়ে রকেটে চড়ে কাজটা করে, এবার দুটো সময়ের মধ্যে একটা ডিফারেন্স থাকবে কি থাকবে না? ধরো আমাদের এখানে যখন দিন রাত্রি, মহাকাশে নিশ্চয়ই সেই টাইমটা একটু অন্য টাইম হবে কি হবে না বলো? সেই টাইমটা কিন্তু পৃথিবীর থেকে ধীর গতিতে চলবে। কি গো, পৃথিবীর থেকে ধীর গতিতে চলবে সেখানে টাইমটা। অর্থাৎ আপেক্ষিক জিনিসটা হচ্ছে কি? আপেক্ষিক জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিত্তিহীন টাইপের একটা জিনিস, অনেকে বুঝতেই পারবে না হয়তো যে আপেক্ষিকতা জিনিসটা ভালো করে বোঝো। তুমি যখন ট্রেনে করে যাচ্ছ, গাছপালাগুলোকে স্থির দেখছো, এই গাছপালাগুলোকে চলন্ত দেখছো। ধরো আমি বলছি আমি ট্রেনে উঠেছি,
আমি তাকিয়ে দেখলাম কি গাছপালাগুলো প্রচন্ড জোরে জোরে ছুটবে। এবার আমি কি করছি, আমি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমি দেখবো সেই গাছপালাগুলো দাঁড়িয়ে আছে। মানে আমি যখন গতিশীল গাছপালাও গতিশীল, আমি যখন স্থির তখন সবকিছু স্থির, তাই তো? তার মানে কি পৃথিবীতে স্থিতি বা গতি বলতে কিছুই নেই। আমরা গতিশীল হলে সমস্ত কিছু গতিশীল, আমরা স্থির থাকলে সমস্ত কিছু স্থিতিশীল। ধরো আমি বললাম অনুশ্রী এক কাজ করবে, তুমি না একবার হাত পা মেলে চারদিকে ঘুরে ফেলবে, যেমন ছোটবেলায় ঘুরতো ওপর দিকে তাকিয়ে, তারপর একটু স্থির হয়ে দাঁড়াবে, দেখবে গোটা পৃথিবীটা ঘুরছে। ঘুরবে তো, কারণ তুমি ঘুরছিলে পৃথিবীটা ঘুরছিল, তুমি থেমে গেলে কিছুক্ষণ পর দেখবে তোমার চারপাশে সবকিছুই থেমে গিয়েছে। তার মানে কি যে পৃথিবীতে স্থিতি গতি আপেক্ষিক, তাই তো? পৃথিবীতে স্থিতি বা গতি দুটোই কিন্তু আপেক্ষিক। মানে এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, মানে আপেক্ষিক জিনিসটা হচ্ছে এটাই যার নির্দিষ্ট কোনো প্রমাণ থাকবে না। আপেক্ষিক জিনিসটা ঠিক সেরকম, বুঝতে পারলে? এবার দাঁড়াও তো, একটাকে অ্যাপ্রুভ করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও। আমাকে না, ওই অ্যাপের মধ্যে বসো, আমি অ্যাপে বসি, আমাকে দিয়ে কি হবে? অনেকে কি বুঝতে পারছে না কোথায় ক্লাস হচ্ছে? আমি যে বলে দিই বারবার, গ্রুপগুলোকে ফলো না রাখলে আমি কি করি বলো তো? ক্লাস চলাকালীন অবস্থায় বারবার আমি বেরোতে পারবো? আচ্ছা, তাহলে প্রত্যেকের বোঝা গেল যে আপেক্ষিক জিনিসটা কি। আপেক্ষিক জিনিসটা কি বোঝা গেল? বোঝা গিয়েছে নিশ্চয়ই। আচ্ছা, এরপরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে কি, পরেরটাতে আমরা আসছি এবার কি দেখো, পরেরটা আমরা আসছি ইলেকট্রনের ধারণা। যে থমসন একটা ইলেকট্রনের ধারণা দেন, ঠিক আছে? এরপরে যদি আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠিক বলেছো। যে থমসন ইলেকট্রনের ধারণা দিয়েছো, তো ইলেকট্রনের ধারণাটা কি? ইলেকট্রনের ধারণাটা হচ্ছে, তোমরা কি প্রত্যেকে দেখেছো যখন বিয়ের সময় দেখবে মাঝখানে বরকে দাঁড় করিয়ে তার চারপাশে দেখবে বউকে দেখবে ঘোরানো হয়, দেখবে এই যে চারপাশে ঘুরছে এরকম করে, ঠিক আছে? এই যে ঘুরছে, এই যে ঘুরছে, এটাই হচ্ছে কি ইলেকট্রন। ইলেকট্রনটা কি হয় না, মাঝখানে থাকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে। কি বলা, বোঝা গেল? মাঝখানে থাকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে। যেমন ঠিক আমি যদি বলি যে আমাদের সূর্যের চারিদিকে, এটা যদি সূর্য হয়, এটা হচ্ছে কক্ষপথ পৃথিবীর, পৃথিবী যেমন চারিদিকে ঘুরছে, ঠিক তেমন পরমাণু। এবার যদি বলতে স্যার পরমাণু জিনিসটা আবার কি, একটু বলুন তো পরমাণু জিনিসটা আবার কিরকম, জানো কি কেউ? পরমাণু হচ্ছে, তোমরা প্রত্যেকে হাইড্রোজেনের নাম শুনেছো, হাইড্রোজেন নাম শুনেছো, নাইট্রোজেনের নাম শুনেছো, আচ্ছা তোমরা পটাশিয়ামের নাম শুনেছো, এগুলো নাম প্রত্যেকে শুনেছো। এবার এদের না একটা করে ক্রমাঙ্ক থাকে, এদের একটা করে পরমাণু ক্রমাঙ্ক থাকে, তাই তো? পরমাণু ক্রমাঙ্ক মানে আমি ধরে নিচ্ছি এদের জন্মের তারিখ, এদের জন্মের তারিখ, ঠিক আছে? যেমন তোমার একটা জন্মের তারিখ রয়েছে তো, কারো 14, কারো 15, কারো 10, কারো 11, কারো 12, এরকম জন্মের তারিখ থাকে। তাহলে হাইড্রোজেনের জন্মের তারিখ হচ্ছে কি, বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। নাইট্রোজেনের কত, 7, তাই তো? পটাশিয়ামের কত, কে বলতে পারবে? 19, 19, ঠিক আছে, পটাশিয়ামের হচ্ছে 19। এগুলো প্রত্যেকটা আমাদের মনে রাখতে হবে, পটাশিয়াম হচ্ছে 19, এগুলো পরীক্ষায় খুব কাজে লাগে। এবার হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, এই কথাটার অর্থ কি না, হাইড্রোজেনের একটা, এটা হচ্ছে পরমাণু হবে, মাঝখানে হাইড্রোজেনের পরমাণু নিউক্লিয়াস থাকবে, একটা ইলেকট্রন তাকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরবে। ইলেকট্রনের চিহ্ন কি? ইলেকট্রনের চিহ্ন হচ্ছে মাইনাস, মাঝখানে থাকবে প্লাস চিহ্ন, আর হচ্ছে একটা
নিউট্রাল চিহ্ন, নিউট্রাল চিহ্ন কিন্তু পরমাণুতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার হলো তোমার কাছে? ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? চলো পরের প্রশ্নে আমরা আসছি। তাহলে এই যে মাঝখানে থাকা নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে যে চারিদিকে ইলেকট্রনের ঘূর্ণায়ন বা ইলেকট্রন যে চারিদিকে ঘুরছে, এটাই হচ্ছে কি পরমাণু। এই পরমাণু কিন্তু প্রচন্ড শক্তিশালী। এই পরমাণুর প্রভাবে অলরেডি কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে, পৃথিবী না আমাদের প্রত্যেকের পড়েছে, দেখবে লিটল বয় ফ্যাটম্যান নামে দুটো বোমা কিন্তু অলরেডি পড়ে হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটো পুরো ধ্বংস হয়ে গেছিল। এটা প্রচন্ড ক্ষমতাশালী একটা জিনিস পরমাণু। ঠিক আছে, তো এই যে পরমাণুর কথা বলছে সেই পরমাণুই পরমাণু। পরমাণুকে কোনোদিন চোখে দেখতে পাবে না, এত ক্ষুদ্র জিনিস যেটাকে চোখে দেখা যাবে না। অণুগুলো তো খুবই ক্ষুদ্র, তার থেকেও ক্ষুদ্র পরমাণু যেটাকে আমরা চোখে দেখতে পাবো না সচরাচর। তাহলে সেই পরমাণুর কথা কিন্তু বলা হচ্ছে। সেই পরমাণুর তত্ত্ব আবিষ্কার করেছিল কে? জে জে থমসন। সেই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন যেটা ঘুরছে, এই যে মাইনাসটা এই যে ঘুরছে চারিদিকে। একটা কথা মনে রাখো, পৃথিবীতে যা কিছু ঘটেছে তুমি নিজের বাস্তব জীবনের সঙ্গে তুলনা করে দেখো তো একবার। পৃথিবীতে যা কিছু ঘটে চলেছে তুমি বাস্তব জীবনের সঙ্গে একবার তুলনা করে দেখো তো, যে মিলছে কি মিলছে না। মেলে তো? দেখো আমরা দেখেছি বর্তমান যুগে একটা সমস্যা, পজিটিভ জিনিস। কি বললাম? পজিটিভ জিনিস। পজিটিভ বলতে কাদেরকে বোঝায়? আমরা বাস্তব জীবনে বলি যে মেয়েরা হচ্ছে লক্ষ্মী। তাহলে লক্ষ্মী মানে কি? যারা টাকা আনে। টাকা আনা মানে কি? যোগ চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসবে। তাহলে প্লাস চিহ্নটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার তাকে কেন্দ্র করে বিভিন্ন এবার দেখো তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ দিচ্ছে, অলরেডি বিভিন্ন কক্ষপথ কিন্তু দিচ্ছি। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার যেমন চালু করেছে, তার লক্ষ্মীর এরকম বিভিন্ন ঘর থাকবে কিন্তু। ঠিক আছে, তাহলে প্লাসটা সবসময় একা থাকবে কিন্তু মেয়েদের সংখ্যা কম। এবার দেখো ছেলেরা হচ্ছে অপচয় করে, মানে নেগেটিভ। ঠিক আছে, মাইনাস খাবে, তো কি হবে না এখানে থাকবে মাইনাস চিহ্ন, এখানে থাকবে মাইনাস চিহ্ন। ঠিক আছে, তার মানে কি এই যে একটা প্লাস চিহ্নের পিছনে দেখো তো মাইনাস গুলো এরকম করে ঘুরছে কিন্তু। এই মাইনাসের সংখ্যা বহু হতে পারে। ঠিক আছে, তাহলে কি হয়, এই যে পজিটিভটাকে কেন্দ্র করে কি হয়, নেগেটিভ গুলো ঘুরে বেড়াচ্ছে। এটাই কিন্তু কি, এটাই হচ্ছে পরমাণুর মেন জায়গা, যে পরমাণুর এটা হচ্ছে কি, পরমাণুর গতিটা হচ্ছে এখানেই নির্ভর করছে। এবার কে কত বেগে বা স্পিডে ছুটতে পারে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ এরা দুজন দুজনকে টানে না কেন? টানলেই তো টানতে পারতো, মানে এই প্লাস চিহ্নটা মাইনাস চিহ্নটা দুজনকে টানতে পারতো, কেন টানে না কেন? দেখো বাস্তব এক্সাম্পল কিন্তু, রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে গেলেই কি তারা দুজনে হ্যান্ডশেক করবে না দেখা করবে? করতে পারবে না, তাই তো? কারণ এখানে তো অলরেডি ভারতে মহিলা আইন আছে। দেখা করলে এক্ষুনি কিন্তু ছেলেটা জেলে চলে যেতে পারে, এরকম ঘটনা হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু এখানে নিউক্লিয় বল আছে, যারা দুজন দুজনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেবে। ঠিক আছে, এই নিউক্লিয় বলটা কি করবে? ধাক্কা মেরে দুজন দুজনকে সরিয়ে দেবে। ঠিক আছে, এই নিউক্লিয় বলটা কাজ করে। এই নিউক্লিয় বলটা আবার কিভাবে তৈরি হয় না, এই যে ইলেকট্রনটা প্রচন্ড গতিতে ছুটছে, এই যে ইলেকট্রনটা প্রচন্ড গতিতে ছুটছে আর এইখানে প্লাসটা দাঁড়িয়ে আছে, এদের দুজনের মধ্যে একটা বেগ কাজ করে, যার ফলে কিন্তু নিউক্লিয় বলটা আবার তৈরি হয়, যার ফলে একে অপর সাথে ছিটকে পড়ে না। যেদিনই ছিটকে পড়বে সেদিনই কিন্তু এই পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারলে? যেদিনই ছিটকে এসে পড়বে সেদিনই পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য এরা ছিটকে পড়ে না, একটা নিউক্লিয় বল এদেরকে আলাদা করে দেয়। নিউক্লিয় বলটা মাঝে মধ্যে আসতে পারে যে কোন বলের প্রভাবে পরমাণুটার ওপর ইলেকট্রনটা ছিটকে পড়ে না? না, নিউক্লিয় বলের ওপর। ঠিক আছে, নিউক্লিয় বলের জন্য কিন্তু ছিটকে পড়ে না। আমি রাস্তায় দেখলাম যে মানে একজন সিনেমাটিস্ট, খুব সুন্দর একটা মহিলা যাচ্ছে, আমি তাকে দেখলি কি বিয়ের প্রস্তাব দিতে পারি? পারবো না, কেউ দিতে পারবে না। রাস্তা দিয়ে কোনো একটা মেয়ে যার পছন্দ হবে, তাকে যে বিয়ের প্রস্তাব দিলাম, মেয়েটা এক চড় মারবে, তাই তো? বলে পাগল নাকি রে? তাহলে কেউ দিতে পারে না কিন্তু সেই মনে, তাই তো? চোখে চোখে দেখা হয়, মনে রয়ে যায়। ঠিক আছে, তারপর কিছুদিন পর ভুলে যেতে হয়, সেরকম ব্যাপার আর কি। এরকমই এরা ঘুরতে পারবে কিন্তু এর কাছকে যেতে পারবে না। ঠিক আছে,
এর কাছকে কিন্তু যেতে পারবে না, কাছকে গেলেই ধাক্কা মারবে, বুঝতে পারলে? কাছকে গেলে কিন্তু ধাক্কা খাবে। এই জন্য এরা কি করে, নিজের দিকেই হেঁটে যায়। ঠিক আছে, ধরো এই যে এখানে একটা রাস্তা হচ্ছে, সাপোজ ধরো এদিকে একজন বেশ সুন্দরী মহিলা পেরিয়ে যাচ্ছে, আমি যদি পাশ দিয়ে পেরিয়ে যাই, আমাকে কিন্তু পেরিয়ে চলে যেতে হবে, না দেখার ভান করেও চলে যেতে হবে এগিয়ে। ঠিক তেমন এরাও এগিয়ে চলে যাবে, কিন্তু কাছাকাছি যেতে পারবে না, দূরত্ব বজায় থাকতে হবে। এবার যদি কেউ যদি কাছে যেতে যায়, তাহলে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে, মানে পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এই আসলে স্যার মার খেয়েছে মনে হয়। আচ্ছা, চলো পরেরটাতে আমরা আসছি। পরেরটাতে আমরা জানবো যে কি বলেছে না, পরেরটাতে আমরা জানবো যে পরের পার্টটা কি ছিল না, এই আবিষ্কার আমরা জানলাম, তাহলে পরমাণু আবিষ্কার জানলাম। এবার আমরা যেটা জানবো যে বংশগতির সূত্রকে আবিষ্কার করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বংশগতির সূত্রকে আবিষ্কার করেন না গেগর জোহান মেন্ডেল। তাহলে পরমাণুর কেন্দ্রের ধারণা দিয়েছিল আন্ডে ফ্রাদারফোর্ড। তাহলে পরমাণুর কেন্দ্র মানে মাঝখানে থাকা নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন গুলো জমে থাকে। পরমাণুর মডেলের ধারণা দেয় নিলস বোর। তাহলে পরমাণুর সম্পূর্ণটা আমি পড়িয়ে দিলাম। বংশগতির সূত্র জিনিসটা কি, বংশগতি জিনিসটা কি বলতো, এই যে ধরো আমি যদি এখন বলি যে কারো চুল খুব লম্বা, কারো দেখতে কেউ 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 লম্বা, খুবই লম্বা, কেউ দেখতে খুব ফর্সা হতে পারে, কারো চোখের বর্ণটা ব্রাউন কালার বা বাদামি কালারের হতে পারে, হয়তো এরকম হয়, কি হয় না আমাকে জাস্ট বলো। হয়তো বাদামি কালারের চোখ হয়, অনেকের দেখবে চুলের কালারটা বেশ খুব সুন্দর হয়, অনেকের দেখবে বিভিন্ন, একটা মানুষ তো একই রকম দেখতে না। এর প্রধান কারণ কিন্তু জিন। আমাদের প্রত্যেকের দেহের ভেতরে কিন্তু জিন রয়েছে, আমরা বলি না যে জিনটা যেমন হবে ঠিক তার বংশগতিটা তেমন হবে। জিন ঠিক এরকম দেখতে, এরকম এরকম দেখতে হয় জিনটা। এমনি জিন কোথায় রয়েছে, আমাদের ক্রোমোজোম রয়েছে, মানে সরু সরু সুতোর মতো অংশ আমাদের দেহে রয়েছে। কোথায় রয়েছে, কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। আমাদের দেহে প্রচুর কোষ রয়েছে, ঠিক আছে, বহু সংখ্যক কোষ কিন্তু রয়েছে আমাদের দেহের মধ্যে। এই প্রতিটা কোষের মধ্যে কি রয়েছে, প্রতিটা কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওলাস, তার মধ্যে ক্রোমোজোম, হ্যান ত্যান অনেক কিছু কিন্তু রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস রয়েছে, তার মধ্যে নিউক্লিওপ্লাজম রয়েছে, অনেক কিছু রয়েছে। এবার ওই ধরো আমি বলছি আমাদের হাত পা গুলো দেখতে পাও তো, তুমি একটুখানি চামড়াটা কেটে নাও, সত্যি করে যেন কাটতে যেও না, ধরো চামড়াটা তুমি কেটে নিলে, কেটে নিয়ে তুমি মাইক্রোস্কোপের তলায় বা অনুবীক্ষণ যন্ত্র, যে ছোট ছোট যন্ত্রগুলো পাওয়া যায়, তার তলায় চামড়াটাকে রাখো তো, তুমি দেখতে পাবে একটা গোলাকার এরকম একটা আকার সৃষ্টি হয়েছে, তার মধ্যে নিউক্লিয়াস আছে। তার ভেতর দেখো, আমি সাপোজ বলছি তুমি তোমার চামড়াটা কেটে মাইক্রোস্কোপের তলায় এরকম রাখলে, এটা তোমার চামড়াটা, দেখতে পাবে এরকম একটা গোল মতো আকার কিন্তু দেখা যাচ্ছে, যার ভেতরে কি রয়েছে না, এটা তোমার কোষটা, এই গোল মতো অংশটা হচ্ছে কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের মধ্যে আবার ছোট্ট একটা নিউক্লিওলাস রয়েছে। এবার এখানটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, কোনটা নিউক্লিওপ্লাজম না, এই অংশটা, দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখছো এই যে এইখানটা যেখানে হলুদ কালি দিয়ে দাগ মারছে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই অংশটা, ঠিক আছে। আর এই যে নিউক্লিওপ্লাজম, এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কি থাকছে না, এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সুতোর মতো অংশ থাকছে। দাঁড়াও দাঁড়াও একবার দাঁড়াও, ছোট করতে হবে।
তাহলে কি হচ্ছে, এই হলুদ কালারের অংশ মধ্যে এমনি ছড়িয়ে ছিটিয়ে সুতোর মতো অংশ রয়েছে। এই সুতোর মতো অংশগুলোর ভেতরে, এই সুতোর মতো অংশগুলোর ভেতরে আবার এই জিনটা থাকছে, এরকম জিনটা থাকছে। জিনগুলোর মধ্যে আবার মইয়ের মতো অংশ রয়েছে, মইয়ের মতো এরকম কিন্তু লাঠি দেয়া থাকবে। এগুলো হচ্ছে বেস। তোমাদের এত কিছু জানার প্রয়োজন নেই, বাট আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে এখান থেকে কিন্তু জিনের সূচনা, মানে এই যে থাকা জিনটা, এটাই নির্ভর করবে যে আমরা কেমন দেখতে হবে। বুঝতে পারলে? তুমি চাইলেই কি পারবে অন্য কারো মতো হতে? পারবে না। তোমাকে যেমন করেছে তোমাকে তেমনই থাকতে হবে, মানে তোমার জিনের ওপর ডিপেন্ড করেছে। এখন আমি যদি চাই যে আমি 10 ফুট লম্বা হবো, আমি কি 10 ফুট লম্বা হতে পারবো? পারবো না। এখন আমি যদি চাই যে আমি 200 কেজি ওয়েট হবো, আমি কি ওয়েট হতে পারবো? পারবো না। ডিএনএর উপর কিন্তু তুমি দেখবে একজন প্রচুর লম্বা, প্রায় 6 ফুটের উপরে লম্বা রয়েছে, অতিকায়ত্ত বলা হয়। আবার অনেকে দেখবে একদম 5 ফুট, একদম একটুখানি ছোট বাচ্চার মতো দেখতে লাগে। প্রত্যেকটা কিন্তু জিনের কারণে হয়েছে। আবার কেউ দেখবে মিডিয়াম সাইজের হয়ে থাকে। প্রত্যেকটা কিন্তু ডিপেন্ড করছে জিনের উপরে। আমরা বলি না যে ভগবান তৈরি করেছে, এটা কিন্তু না, জিন রয়েছে। এই জিন টিন এগুলো যদি আমরা ফিরে যাই, যদি বৈজ্ঞানিকরা কিন্তু কোনোদিন বলে না যে মানুষের সৃষ্টি ভগবান থেকে হচ্ছে, এগুলো আমরা বলি, কিন্তু এটা বলাই যাবে না যে কোত্থেকে কি তৈরি হয়েছে। কারণ বৈজ্ঞানিকরা বলে সমুদ্রের গরম জলেতে প্রাণের সৃষ্টি, তখন ভগবান নিজেই সৃষ্টি হয়েছিল কিনা তার ঠিক নেই। ভগবান অ্যাকচুয়ালি মানুষের কল্পনা, আমরা কোনোদিন কাউকে দেখিনি। এবার আছে কি না আছে তার প্রমাণ কিন্তু কোনোটাই মেলেনি এখনো অব্দি। বিভিন্ন যুগ আছে, হ্যান আছে, ত্যান আছে, আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগের ঘটনা। সমুদ্রে গরম জল তখন টকবক করে ফুটছিল, গোটা পৃথিবী জলমগ্ন ছিল। ঠিক সেই মুহূর্তে সেই গরম জলের মধ্যে প্রোটিনের অস্তিত্ব পাওয়া গেল, প্রোটিন। আর কি পাওয়া গেল? লিপিড। আর হচ্ছে শর্করা। এই তিনটে জিনিসের অস্তিত্ব পাওয়া গেছিল। এবার এই শর্করা লিপিডের সঙ্গে প্রোটিনটা থাকতে চাইলো না, তাহলে প্রোটিনটা বেরিয়ে চলে এলো, এসে থকথকে একটা এরকম কোলয়েড পদার্থ তৈরি করলো, যাকে কোয়াসার্ভের নাম দেওয়া হয়েছিল। সেই কোয়াসার্ভের থেকে নাকি জীবের উৎপত্তি বলা হয়। বুঝতে পারলে? এরকম ঘটনা পাওয়া যায়। তাহলে আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে এখানে কিন্তু কোনো ফ্যাট থাকে না, এখানেও প্রোটিন থাকে। জিনের মধ্যেও আবার প্রোটিনের অস্তিত্ব পাওয়া যায়। তার মানে কি? তাহলে প্রোটিন থেকেই জিনের তৈরি। তাহলে জিন থেকেই কিন্তু আবার এত এত মানুষের বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমের মানুষের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকম প্রাণীর সৃষ্টি হচ্ছে। বুঝতে পারলে? তাহলে সেইটা আবার বংশগতির মধ্যে ধারণা আছে। মেন্ডেল কি বলেছিল? পিতামাতার বৈশিষ্ট্য ছেলে মেয়ের দেহে চলে যাবে। বুঝতে পারলে কি বললাম? পিতামাতার বৈশিষ্ট্য কিন্তু ছেলে মেয়ের দেহে চলে যাবে, এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। তুমিও পারবে না, আমিও পারবো না। তাহলে আমার যা বৈশিষ্ট্য নেক্সট জেনারেশন যাবে, তোমার যা বৈশিষ্ট্য নেক্সট জেনারেশন যাবে। যাই তো, আমরা এটা দেখেছি লক্ষ্য করে যাই। তাহলে সেটা নিয়ে কিন্তু ধারণা দিয়েছিল কে? গেগর জোহার মেন্ডেল। সে আবার একজন বিখ্যাত অস্ট্রিয়ার ধর্মযাজক ছিল। সে নিজেও ধর্ম নিয়ে তপস্যা করেছে ধর্মযাজক হিসাবে, কিন্তু সে নিজেই বলেছিল যে পিতামাতার বৈশিষ্ট্য ছেলে মেয়েদের যাবেই যাবে। বুঝতে পারলে? তাহলে সেটা নিয়ে যেটা বলেছিল সেটা হচ্ছে কি, গেগর জোহান মেন্ডেল বংশগতির সূত্র আবিষ্কার করেন। পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, লুই পাস্তুর হচ্ছে জীবাণু তত্ত্ব আবিষ্কার করেছিল। জীবাণু, বিভিন্ন প্রকার জীবাণু, রোগ জীবাণু নিয়ে তিনি গবেষণা করেছিল। তারপর আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করে, ব্যাকটেরিয়া নাশক। ঠিক আছে। চার্লস ডারউইন বিবর্তন তত্ত্ব আবিষ্কার করে। এই বিবর্তন তত্ত্ব জিনিসটা কি? আমরা ছোটবেলায় আমাদের ঠাকুমারা গল্প করতো, বা তোমাদেরও শুনবে, যে আমরা নাকি বাঁদর ছিলাম। ঠিক আছে, যেমন ধরো বাঁদর কেউ হতেও পারে, ঠিক আছে, হতেই পারে। তো ধরো অহনা একটা বাঁদর ছিল, সত্যি করেই ছিল তো অহনা? আচ্ছা। তো যাই হোক, বাঁদরের লেজটা দেখবে খুব লম্বা হয়ে থাকে, এরকম ঝুলে। এই বাঁদর রাখতে যে কি এঁকে দিচ্ছে তারা, দেখবে বাঁদরের দেখবে এরকম একটা লেজ কিন্তু দেখবে এই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তারাও বাঁদর আঁকার জায়গায় বারবার লেজ বেঁকে চলে যাচ্ছে। তো বাঁদরের দেখবে লেজ ছিল, কিন্তু আমাদের মানুষদের কি লেজ আছে? না, মানুষদের কিন্তু লেজ নেই। আছে লেজ? আচ্ছা, মানুষের লেজ আছে? না, মানুষের কিন্তু লেজ পাবে না। তুমি পাবে? পাবে? লেজ পাবে না। অহনা বান্দরটাকে দেখবে কেমন ছিল, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। অহনা হচ্ছে এই বান্দরটা, সেলফি তুলেছিল, দেখো এই যে রয়ে গেছে সেলফিটা এখনো। চিনতে পারছো অহনা নিজেকে?
কোথায় চলে গেল? আচ্ছা, দেখতে পাচ্ছ না? যাই নিজেকে আর নিজেই দেখতে পাচ্ছ না। আচ্ছা, এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছ যে এই যে বাঁদরটা ছিল, ঠিক আছে, যে এই যে এরকম তাদের চোখ, ঠিক আছে, এখান থেকে নাকি ধারণা পাওয়া গেছে তো মানুষের সৃষ্টি হয়েছে। দেখবে আমাদের এখন একটা দেখবে একটা হাড়ের কাছে দেখবে একটা লেজ, মানে আমাদের একটা দেখবে লেজের মতো অংশ এখনো দেখবে, আমাদের কোমরের পেছনের দিকের হাড়টা দেখবে, দেখতে পেলে না নিজেকে? আচ্ছা, একটু পরে দেখবে, দাঁড়া একটু কেটে দিয়ে যুক্ত তারই দেখতে হবে। কক্সিস, ঠিক, কক্সিস। এই যে বিবর্তনের তত্ত্ব কি বলে, যে বাঁদর, এই দেখো এখান থেকে দেখো যে লেজ আছে, দেখতে পাচ্ছ? এই যে লেজটা, এই যে লেজটা বাঁদরের থাকে, এরকম একটা লেজ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সৌমি, ঠিক আছে। সৌমি নিজেকে চিনতে পারছো? দেখো এরকম কিন্তু তুমি ছিলে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের পুরো টিমটা। হুম, এই যে কক্সিফ টাইপের যে লেজটা থাকে, এই কক্সিফ টাইপের লেজটা হচ্ছে এরকম হয়, দেখবে এই যে এটা হচ্ছে চারজন, এটা হচ্ছে পুনম, অনুশ্রী, ইয়াসমিন, মিন্তা, চারজনে ঘুরতে গেছে একসঙ্গে, ঠিক আছে। এটা হচ্ছে আবার সেলফি নিচ্ছিল, অনুশ্রী একা দাঁড়িয়ে বলছে তার গ্রুপে থাকবো না, সেলফি নেবো। তো এই যে এটা বাঁদর গুলো, ঠিক আছে, ছিল, এই বাঁদর গুলো হচ্ছে আবার কি হয়েছে না, বর্তমানে আবার মানুষ হয়ে গেছে এখন, ঠিক আছে। ওইগুলো হচ্ছে ওদের আগের জেনারেশনের ছবি ছিল, বুঝতে পারলে? যে যে লেজটা ছিল, এই লেজটা হচ্ছে যে, আমি তো ছবিটা তুলে দিয়েছিলাম, তখন আমি মানুষই ছিলাম, আমি আগের জন্ম মানুষ, আগের জেনারেশন মানুষ, ঠিক আছে, এই জেনারেশনের মানুষ। চলো, তো এই যে ধরো, এই যে দেখবে পেছনের দিকে দেখবে আমাদের এখন একটা হাড় কিন্তু রয়ে গেছে, এই হাড়টা হচ্ছে কক্সিস। ওই যে আমি বললাম যে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যে ঘটনাটা ঘটছে আর কি, কিন্তু তার ছাপ একটা রয়ে গেছে, বুঝতে পারলে? দেখবে আমাদের প্রত্যেকে দেখবে কোমরের দিকে দেখবে একটা হাড়ের মতো অংশ, দেখবে হাত দিলেই পাবে, প্রত্যেকে দেখো কোমরের দিকে একদম নিচে দিকে হাড়ের মতো অংশ কিন্তু থাকে, ওখান থেকেই লেজের শিফট হয়েছিল, যেটা এখনো মানে এখন যেটা বর্তমানে হ্যাঁ, যেটা বর্তমানে কি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, যেটা বর্তমানে কি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে, বুঝতে পারলে? এটা হচ্ছে বিবর্তন, বুঝতে পারলে? এটাই হচ্ছে বিবর্তন, এটা হচ্ছে বিবর্তন, যে একটা ধারা থেকে আরেকটা ধারায় আমরা কিন্তু চলে আসছি। কিছুদিন পরে দেখবে এই যে আমরা এত বসে থাকছি, কাজ করছি না, আমাদের কিছু কিছু অঙ্গের অলরেডি ব্যবহার কমে গেছে, ঠিক আছে, কিছু কিছু অঙ্গের ব্যবহার অলরেডি কমে গেছে তো, যেমন ধর আমি বলছি এখানেতে আমি বললাম, সাপোজ ধর আমি বললাম যে এখানে ধরো ও কি হয়েছে না, হালিমা ধরো সারাদিন ফোন ঘাটে, এই সারাদিন ফোন ঘাটতে ঘাটতে হালিমার ব্রেনটা নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে, আর কাজ করছে না, কিন্তু পড়া মনে রাখতে পারছে না, তাহলে কিছুদিন পরে ব্রেন গুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? তাহলে এই যে যেটা তুমি কাজে লাগাবে না সেটাই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে যাবে। তো একটা ঘটনা আমাদের মনে পড়ে এখনো, তো আমাদের ক্লাস 8 আমরা পড়ি, তখন স্যার প্রশ্ন দিয়েছে, তো স্যার প্রশ্নটা আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল ক্লাস 9-এ, একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। ক্লাস 9, হ্যাঁ ক্লাস 9-এর দিকটাই বলছে, একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। একটা ছেলে লিখেছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হলো শুক্রাশয় আর মহিলাদের ডিম্বাশয়। তো গোটা ক্লাস তোর দেখার পর মানে হাসবে না কাঁদবে, স্যার তো নিজেই অবাক হয়ে গেছে, বলছে ঠিক আছে, ওটা শোনার পর আমরাও পুরো অবাক, ঠিক আছে, বলছে শুক্রাশয় এবং ডিম্বাশয় হলো নিষ্ক্রিয় অঙ্গ। দিয়ে স্যার বলছে বেশ উদাহরণটা দিয়েছিস, ঠিক আছে, বলছে এটা শোনার পর আর যদি যাই বলছে আমি খাতাটা দেখতে দেখতে, স্যার বলছে আমি খাতাটা দেখতে দেখতে 3-4টে খাতা দেখে তোর খাতাটা পেয়েছি, বলছে সেদিন আমি আর খাতা দেখিনি, ওই জন্য খাতা দেখতে আমার লেট হয়ে গেল, বলছে তোর এই লেখাটা পড়ার পর আমি নিজে কতক্ষণ দিয়ে হেসেছি, ঠিক আছে। গোটা ক্লাস তো সেদিন আর মানে কি বলবো, ওটা শোনার পর তুই এমন এমন জায়গাকে নিষ্ক্রিয় অঙ্গ বানিয়ে দিচ্ছিস যেটা থেকে জীবন হয় তার মানুষের সৃষ্টি হবে না, পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে যাবে। আলেকজান্ডার ফ্লেমিং কি করে পেনিসিলিন আবিষ্কার করেছিল? চার্লস ডারউইন হচ্ছে কি বিবর্তন তত্ত্ব সৃষ্টি করেছিল, ঠিক আছে। জেমস ওয়াট কি করে বাষ্পীয় ইঞ্জিনের উন্নয়ন করে,
বাষ্প ইঞ্জিনের উন্নয়ন করছে। বিবর্তন মানে হচ্ছে একটা ধারায় কিন্তু বয়ে যায়। দেখো আমরা যখন বলি জিরাফ, জিরাফের গলা খুব লম্বা, জানো তো? জিরাফের গলা খুব লম্বা, দেখেছো তো? কেন জিরাফের গলা খুব লম্বা বলো তো? না, জিরাফরা গাছের পাতা খেতে ভালোবাসতো, ঠিক আছে? বা ধরো তোমরা যেমন দেখবে এখানে কে বেশি লম্বা, এখানে কে বেশি লম্বাটা কে? কেউ লম্বা আছো 5 ফুটের উপরে আছো, 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি কেউ আছো, 5 ফুট 6 7 কেউ আছো, নেই। যদি কেউ 5 ফুটের উপরে থাকো আর কি, তাদেরকে বলছি, ঠিক আছে? 5 ফিটের উপরে যদি কেউ থাকো, তার মানে কি সেই মেয়েগুলো কি করতো বলতো? ছোটবেলায় স্কুল থেকে আসার সময় লোকের গাছে হাত বাড়িয়ে কিন্তু আম, হাত বাড়িয়ে কিন্তু কুল এগুলো পেরে নিত, তাই জন্য ওরা কিন্তু একটু লম্বা হয়েছে, বুঝতে পারলে? তো এই যে জিরাফ গুলো কি করতো বলতো? জিরাফ গুলোও কিন্তু ঠিক গাছের পাতা খাওয়ার জন্য ওরা কিন্তু ছোট ছিল, ওরা কিন্তু প্রথমে একদম বেটে ছিল, কিন্তু ওই লাফিয়ে লাফিয়ে গাছের পাতা খেতে গিয়ে ওদের গলাটা লম্বা হয়ে গেছে, বুঝতে পারলে? এটাই ধারণা দিয়েছিল কিন্তু এই চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব। মানে প্রতিটা জায়গায় মানিয়ে নেবার জন্য প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পরিবর্তন এসেছে, কিছু না কিছু পরিবর্তন এসেছে, এটা কিন্তু মনে রাখবে। প্রতিটা মেয়েকে কিন্তু ইভলিউশনের মধ্যে আসতে হয়, প্রতিটা মহিলাকে কিন্তু ইভলিউশনের মধ্যে আসতে হয়, কারণ একটা ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আর একটা লোকের বাড়িতে গিয়ে কিন্তু মানিয়ে নিতে হয়। এটা হচ্ছে ইভলিউশনের ধারণার মধ্যে পড়ে, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে ইভলিউশনের ছবি দেখাচ্ছি, তোমরা দেখবে, হয়তো দেখে কেউ হাসবে না, এটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে বিবর্তন, দেখতে পাচ্ছ একদম? এটা হচ্ছে বিবর্তন, দেখতে পাচ্ছ সবাই? দেখো, দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে বিবর্তন। এই যে প্রথমে দেখো মানুষের কিভাবে বিবর্তন, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বিবর্তন, ঠিক আছে? এটা হচ্ছে বিবর্তনের ছবি। ক্লিয়ার হচ্ছে বিবর্তনটা? এটার ধারণা দিয়েছিল চার্লস ডারউইন, ঠিক আছে? এই যে প্রথমে এরকম একটা, তারপর এরকম, তারপর এরকম, তারপরে এখন বর্তমানে এই যে শুধু গান চালিয়ে ঘরের ভিতর নাচছে, তাই তো? এই দেখো, এই দেখো, এই যে এই দেখো অহনা, দেখো অহনা, এবার দেখতে পাচ্ছ নিজেকে? হাই দেখো, আস্তে আস্তে পরিবর্তন হয়ে মানুষ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে, ঠিক আছে তো? এটা হচ্ছে, এটাই তোমাকে দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিবর্তনের ব্যাপার। হুম। তাই বিবর্তনের ধারণা দেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিবর্তনের ধারণাটা কে দিয়েছিলেন? বিবর্তনের ধারণাটা দিয়েছে কিন্তু চার্লস ডারউইন। এটা অনেকবার পরীক্ষাতে। চলো পরেরটাতে আমরা আসছি। জীবাণু তত্ত্ব ধারণা কে দেন? লুই পাস্তুর। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন। আচ্ছা। জেমস ওয়াট বাষ্প ইঞ্জিনের উন্নয়ন করেন। মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। রাইট ভারতীদ্বয় উড়োজাহাজ আবিষ্কার করেন। টমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে, ওকে? নোটটা দিয়ে দিলাম, ঠিক আছে? কে প্রথম কে আবিষ্কার করেছেন প্রত্যেকের আশা করছি মনে থাকবে। পেঁচা রাখছে? আচ্ছা, দেখবে পেঁচা যেন আবার এসে তোমার পাশে যেন বসে না পড়ে, ঠিক আছে? তাহলে কিন্তু ব্যাস, যা বড় বড় নখ আছে না। আচ্ছা চলো পরের কথা আমরা আসছি। মিমতাকে একবার পেঁচায় তুলে নিয়ে চলে গেছিল, দিয়ে আবার ফ্রি হয়ে গেছে। পরের পার্টে আমরা ঢুকছি।
আচ্ছা, প্রথম চাঁদে কে গিয়েছিল? এরপর আমরা আসবো কে প্রথম কোথায় যান। ঠিক আছে, চলো। চাঁদে প্রথম কে যান? নীল আর্মস্ট্রং। মহাকাশে প্রথম কে যান? ইউরি গ্যাগারিন। পৃথিবী প্রথম প্রদক্ষিণ কে করেন? ঠিক আছে, না ম্যাগিলান, তোমরা প্রত্যেকের নামটা শুনে থাকবে। এভারেস্ট জয় প্রথম কে করেন? এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। এগুলো পরীক্ষায় খুবই দেয়। ঠিক আছে, কেউ আর মমতা ব্যানার্জির মতো উল্টোপাল্টা লিখে দিও না। তাহলে চাঁদে প্রথম কে যান? নীল আর্মস্ট্রং। ঠিক আছে। মহাকাশে প্রথম কে যান? ইউরি গ্যাগারিন। পৃথিবী প্রদক্ষিণ করেন কে? ম্যাগিলান। প্রত্যেকে এই নামটা শুনেছো। এভারেস্ট, এডমন্ড হিলারি, তেনজিং নরগে। এটা নোটটা আমি দিয়ে রাখলাম, এটা একটু দেখে নিও। চলো। ভুল করে বলে দিয়েছিল। মহাকাশে প্রথম কোন মহিলা গিয়েছিল? মহাকাশে প্রথম কোন মহিলা গিয়েছিল? মেয়েদের মধ্যে প্রথম মহাকাশে কে যান? কে বলতে পারবে? মেয়েদের মধ্যে প্রথম মহাকাশে কে যান? সুনিতা পান্ডে, কল্পনা চাওলা? ঠিক করে বলো তো কে যান? কে বলতে পারবে? মহাকাশে প্রথম মহিলা কে যান? সুপ্রিয়া দেবনাথ একমাত্র ঠিক আছে। ভ্যালেন্তিনা তেরেস্কোভা কিন্তু প্রথম মহাকাশে গিয়েছিলেন 16 জুন 1963 সালে সোভিয়েত ইউনিয়নের ভস্টক 6 মহাকাশযান। এটা কিন্তু আইসিডিএস সুপারভাইজারের জন্য খুব ইম্পর্টেন্ট। ভস্টক 6 কোন মহাকাশযান? ভস্টক 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর গ্রুপ ইয়ে থেকে আসতে পারে, তোমাদের ওয়ার্কার এটা আসতে পারে যে কোন মহিলা না ভ্যালেন্তিনা তেরেস্কোভা গিয়েছিল। ঠিক আছে। তিনি মহাকাশে কদিন ছিল? 71 ঘন্টা, মানে 3 দিন ছিল এবং পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছে। মানে বুঝতে পারছো, পৃথিবীকে 48 বার পৃথিবীর চারিদিকে সে ঘুরেছে। গোটা পৃথিবীর চারিদিকে 48টা বার ঘুরেছে 3 দিনে। তুমি যখন মহাকাশে যাবে না, তুমি যদি মহাকাশে যাও, তুমি পৃথিবীটাকে দেখতে হবে গোল একটা বস্তু। মহাকাশে তুমি যখন যাচ্ছ না, মহাকাশে গিয়ে তুমি পৃথিবীটাকে দেখতে হবে গোল একটা বস্তু। মহাকাশে গিয়ে কিন্তু থাকার জায়গা আছে, জানো কি? স্পেস স্টেশন আছে, সেই স্পেস স্টেশনের ভেতরে গিয়ে থাকতে হয়। সেখানে সবসময় তুমি ভেসে ভেসে থাকবে। ঠিক আছে, হাওয়াই উড়বে সবসময়, সেখানে কোনো বায়ু নেই। তো এখানে বাতাস আছে বলে তোমার ওজন আছে, ওখানে গেলে তোমার ওজন থাকবে না। তোমার পেশি হাত পাশও শুকিয়ে যাবে, ওখানে কোনো ওজন পাবে না। আমাদের ওজন কিন্তু এই যে বললাম সবকিছু আপেক্ষিক। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু আপেক্ষিক। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু, বিশ্ব এবং ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড মানে কি? চাঁদ, সূর্য, তারা, মহাকাশ সবকিছু। বিশ্ব মানে কি? পৃথিবী। তাহলে গোটা বিশ্ব এবং ব্রহ্মাণ্ড মিলিয়ে স্থিতি, গতি, আপেক্ষিক, সমস্ত কিছুই আপেক্ষিক। কারণ তোমার পৃথিবীতে ওজন আছে, পৃথিবীর বাইরে গেলে তোমার ওজন কাজ করবে না। ধরো এখন মিমতার মনে হলো আমি লং জাম্প দেবো, মিমতাকে লং জাম্প দেওয়ার দরকার নেই। মিম যদি একটা পাকে তুলে দেয় না, এখান থেকে 10 ফুট দূরে গিয়ে পড়বে। এটা হচ্ছে মহাকাশের অবস্থা। বুঝতে পারো, ওখানে কোনো বায়ু নেই, তাই তো? বুঝতে পারলে, এটা হচ্ছে মহাকাশের অবস্থা। তাহলে এটাই হচ্ছে ব্যাপার যে 16 জুন 1963 সালে সোভিয়েত ইউনিয়নের ভস্টক 6 মহাকাশযানে করে কিন্তু ঐতিহাসিক যাত্রা করেন। এই মহাকাশের অনেক গল্প আছে। মহাকাশযান মানে মহাকাশযানটা মানে রকেট। রকেট আমরা দেখি না, রকেট ছাড়ছে। প্রত্যেকের মনে আছে? রকেট ছাড়ছে। হ্যাঁ, ভারতীয়দের মধ্যে না কল্পনা চাওলা। এবার ধরো রকেট ছাড়ছে, তো রকেট যখন ছাড়ে তোমরা দেখবে রেগুলার একটা করে আকাশে রকেট যাচ্ছে। তোমরা কি জানো যে রকেট গুলো তো সবসময় মানুষ যাচ্ছে না? প্রতিদিন কিন্তু ওখানে মানুষ যাচ্ছে না। মানুষ যখন যাবে তখন কিন্তু সেখানে তো অলরেডি মানে বলা থাকবে যে মানুষটা যাচ্ছে, অলরেডি নিউজে দেখাবে, টিভিতে দেখাবে। কিন্তু রেগুলার রকেট গুলো তাহলে যায় কোথায়? ওই রকেট গুলো হচ্ছে মহাকাশযান, ওখানে কৃত্রিম উপগ্রহ ঢুকিয়ে দেওয়া হয়। বা হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে, সেখান থেকে সেটা রিপেয়ারিং করার জন্য এখান থেকে সেটাকে চালিয়ে দেওয়া হলো যানে করে। এবার ওই যানগুলো যেতে যেতে না অনেক সময় ধ্বংস হয়ে যায়। বুঝতে পারলে? ধ্বংস হয়ে যায়। এবার এমন একটা ঘটনা শোনা যায় বা সরকার থেকে ঘোষণা করা আছে, যানটা যখন ধ্বংস হবে, ওই যানের ধ্বংস হয়ে যায় একটা টুকরো যদি তোমার বাড়ির ছাদে পড়ে, তোমাকে
মোটামুটি 5 কোটির মতো টাকা দেওয়া হবে, ঠিক আছে? 5 কোটির ওপর টাকা তোমাকে দেওয়া হবে সরকার থেকে, তোমার ওপর যদি ওটা পড়ে। তোমার বাড়ির ছাদের উপর যদি ধরো রকেটটা ধ্বংস হয়ে গেল, একটা টুকরো দিয়েছে পরে তোমার বাড়িতে ছাদেতে, তোমার বাড়ি ক্ষতিগ্রস্ত হোক বা না হোক, কোনো ক্ষতিগ্রস্ত হয় না, মানে টুকরোটা ভেঙে যাওয়ার পর খন্ড খন্ড হয়ে ছাই হয়ে পড়ে নিচে, ঠিক আছে? একদম একটা ছাই যদি পড়ে তোমার উপর, একটা হয়তো একটা ভাঙা অংশ দিয়ে পড়ে, তোমাকে 5 কোটির মতো টাকা দেওয়া হবে। এটা গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করা থাকে সবসময়, বুঝতে পারলে? তো এই যে মহাকাশযানটা বারবার যাচ্ছে, কে রেগে গিয়ে বাড়ির জিনিসপত্র ভেঙে দিচ্ছ নাকি গো? থালা বাসন ছোড়ার মতো শব্দ হচ্ছে। আচ্ছা, যাই হোক, মহাকাশযানটা হচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে যে মাথায় রাখবে, মহাকাশযানে করে সব জায়গায় কিন্তু মানুষ যাচ্ছে না, মহাকাশযানে কিন্তু সব জায়গায় কৃত্রিম উপগ্রহগুলোকে পাঠানো হয়। এই যে বাড়িতে নেট চলছে, এই যে বাড়িতে তুমি মেসেজ করছো, বারবার হোয়াটসঅ্যাপে দেখবে একটা টিক পড়ছে, একটা টিক পড়ছে না, একটা টিক না পড়লে কত মন খারাপ হয় বলো তো? দুটো টিক পড়লেই খুব আনন্দ হয়, তারপর সিন করলে আরো আনন্দ। এই যে এগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটা কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো বারবার নজর রাখছে। তোমার ছবি তুলছে, তুমি ভাবছো যে আমি ক্যামেরায় ছবি তুলছি, তোমাকে উপর থেকে সবসময় নজর রাখছে কৃত্রিম উপগ্রহগুলো। তুমি যদি বিশ্বাস না হয়, তুমি একবার তুমি গুগল ম্যাপে চলে যাও, গিয়ে তোমার বাড়ির অ্যাড্রেসটা সার্চ করো, দেখবে তোমার বাড়িটাকে দেখা যাবে, পুরোটা দেখা যাবে, তোমার বাড়ি, তোমার রাস্তা, পুরোটা দেখতে হবে কিন্তু, ঠিক আছে? কেন না কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু সবসময় তোমার উপর নজরদারি চালাচ্ছে, বুঝতে পারলে? সবসময় তোমাকে নজর দিচ্ছে তারা, ঠিক আছে? তাই ছবি তোমাকে তুলতে হবে, অটোমেটিকলি তোমার ছবি সবসময় কিন্তু তোলা যাচ্ছে। গোটা পৃথিবীর চারিদিকে কৃত্রিম উপগ্রহগুলো ঘুরে যাচ্ছে, তো তারা তোমাকে সবসময় ছবি তুলছে, ঘুরতে ঘুরতে ছবি তুলছে, বুঝতে পারলে? একটা সেলফি ড্যান্স এসেছিল, মনে আছে? সেই মেলাতে আসে, দেখবে একটা সেলফি দিয়ে এখানে একটা স্ট্যান্ড লাগানো আছে, যে সবাই এটার উপর উঠে গেছে রিলস করে, তাই তো সমি করেছিল তো নাকি মেলা গিয়ে? যাক, এই যে এটার উপর উঠে ড্যান্স করে, দেখবে সেই ছাগল ছানাগুলোর মতো, ঠিক আছে? এটা হচ্ছে সেই সেলফি স্ট্যান্ড, সেরকম হচ্ছে ব্যাপার। ওই যে পৃথিবী তোমাকে বারবার ওই যে ঘুরছে, কৃত্রিমগুলো বারবার ঘুরে ঘুরে তোমার ছবি তুলছে, ঠিক আছে? চলো পরেরটাতে আসছি আমরা। তোমার কি ভাত খাওয়া সময় গেছে নাকি? আচ্ছা, পরেরটা আমরা আসছি। সমুদ্রপথে ভারতে প্রথম কে আসেন? সমুদ্রপথে ভারতে প্রথম কে আসেন? সমুদ্রপথে ভারতে প্রথম আসে ভাস্কো ডা গামা। কে? ভাস্কো ডা গামা কিন্তু, ঠিক আছে, ভারতে আসেন সমুদ্রপথে, ঠিক আছে? চলো পরের পাটে আমি আসছি, এগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। ভাস্কো ডা গামা কিন্তু সমুদ্রপথে প্রথম ভারতে আসেন। আচ্ছা, কত সাল থেকে বলতে পারবে? সাল পরীক্ষায় দেয় না। 1498 সাল, 20 মে 1498 সাল, কালিকট বন্দরে এসেছিল। কালিকট, কেরালার কালিকটে এসে হাজির হয়েছিল, ঠিক আছে? কেরালার কালিকটে এসে হাজির হয়েছিল, ঠিক আছে? এবার এর আমি একটু ঘটনাটা বলি, যে কেমন করে এসেছিল একটু দেখে নাও, এইটা একটু পড়লেই বুঝতে পারবে। একজন পর্তুগিজ নাবিক ছিল ভাস্কো ডা গামা, কেমন ভাবে এসেছে দেখো, ও কিভাবে যাত্রা শুরু করে দেখো। যদি প্রয়োজন হয়, কালকে এক কাজ করবে অনুশ্রী, কালকে বাড়ি থেকে মুড়ি, ভাত, জল সবকিছু বেঁধে নিয়ে বেরিয়ে পড়বে, দেখবে তুমি তোমার বাড়িতে আবার ফিরে এসছো, ঠিক আছে? সেটা কখন ফিরে আসবে বলতে পারছি না, বাট ফিরে আসবে, এটুকু বলতে পারি, ঠিক আছে? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কি করে? 1498 সালের 20 মে ইউরোপ থেকে সমুদ্রপথে ভারত আগমনকারী প্রথম ইউরোপীয়। তিনি আফ্রিকার উত্তমাসা অন্তরীপ ঘুরে ভারতের কালিকট বন্দরে পদার্পণ করেছিল। এই আবিষ্কার ইউরোপ এবং এশিয়ার মধ্যে সরাসরি বাণিজ্য পথ উন্মোচন করে এবং ভারতে পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের পথকে সুগম করেছিল। মানে ভাস্কো দা গামা কি করেন? যাত্রা শুরু করেন উত্তমাসা অন্তরীপ থেকে ঘুরে কালিকট বন্দরে পৌঁছেছিল আর কি, ঠিক আছে? ঠিক আছে, এবং তিনি এটার মাধ্যমে কি বলেন, এটার মাধ্যমে কি বলে, এটার মধ্যে বলেছিল যে পৃথিবী গোল। এটার মাধ্যমে প্রমাণ পেয়েছিল কি? সেটা এ প্রমাণ পায়নি, এটা কিন্তু প্রমাণ পেয়েছিল ম্যাগিলান, যেটা একটু আগে বললাম। এও কিন্তু মানে এ কি করেছিল না, সমুদ্রপথে যাতায়াত চালু করেছিল, বুঝতে পারলে? সমুদ্রপথে যাত্রাপথ ছিল, মানে সমুদ্রপথেও যে যাতায়াত করা যায়, এটা নিয়ে মানুষের সন্দেহ ছিল। আর পিডিএফ দিয়ে দিচ্ছি, সমুদ্রপথে যে যাতায়াত করা যায় না, এটা নিয়ে প্রথম একটা সন্দেহ কিন্তু ছিল, কিন্তু পরবর্তীকালে ধারণাটা পুরো পাল্টে যায় এবং সমুদ্রপথে যাতায়াত ব্যবসা কিন্তু শুরু হয়, বুঝতে পারলে?
চলো পরের পাঠে আমি আসছি। আচ্ছা, মহাকাশে প্রথম ভারতীয় কে ছিল? মহাকাশে প্রথম ভারতীয়ের নাম কি? কল্পনা চাওলা। মহাকাশে প্রথম ভারতীয় ছিল রাকেশ শর্মা। কে ছিল? রাকেশ শর্মা। রাকেশ শর্মা হচ্ছে মহাকাশে প্রথম ভারতীয়। ঠিক আছে। রাকেশ শর্মা কোথাকার ব্যক্তি বলতো? রাকেশ শর্মার জন্ম হচ্ছে কোথায়? পাঞ্জাব। তোমাদের কি একটা গল্প বলেছিলাম আমি, গল্প বলতে এটা রিয়াল ঘটনা, যে একজন মহাকাশে আটকে গেছিল এবং তারপর মহাকাশ থেকে তাকে আনা যাচ্ছিল না, সিগন্যাল পাঠিয়ে পাঠিয়ে 6 মাস মহাকাশে কেটে গেছিল। তোমরা কি জানো এই ঘটনাটা? হ্যালো, পড়াচ্ছি আমি, পড়াচ্ছি। কি বলছো? তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে দাও না, ডেট অফ বার্থ দিয়ে। হুম। না। ঠিক আছে। হুম। এটা একটু দেখে নাও। রাকেশ শর্মা মহাকাশচারী প্রথম মহিলা ভারতীয় নাগরিক, যিনি 3রা এপ্রিল 1984 সালে সোভিয়েত ইন্টার কোসমস প্রোগ্রামের অধীনে সৌজ T11 মহাকাশযানে যাত্রা করেন। ভারতীয় বিমান বাহিনীর এই প্রাক্তন উইং কমান্ডার মহাকাশ স্টেশনে 8 দিন অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা এবং যোগব্যায়াম পরিচালনা করেছিলেন। ঠিক আছে। কল্পনা চাওলা মহাকাশে রয়ে গেছেন। আচ্ছা। চলো কল্পনা চাওলার ঘটনা একটু দেখে নিই, যে কল্পনা চাওলা কি মহাকাশে রয়ে গেছেন। চলো সেটা একটু দেখে নিয়ে বলে দিচ্ছি যে কি ঘটনা অ্যাকচুয়ালি তার সময় ঘটেছিল। আচ্ছা, কল্পনা চাওলা অ্যাকচুয়ালি কি হয় বলতো, মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল? না, কল্পনা চাওলা যখন প্রথম 17ই মার্চ 1962 সালে যখন তিনি মহাকাশে যান, ঠিক আছে, তিনি স্পেস শাটল দুর্ঘটনাতে মারা যান। কি হন না, স্পেস শাটল দুর্ঘটনাতে তিনি মারা যান। শুধু তিনি মারা যাননি, তার সঙ্গে থাকা আরো ব্যক্তি 7 জন মারা গেছিল। মানে তার দেহটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, মানে পৃথিবীতে আর ফিরতে পারেনি। মানে দেখো, যদি মহাকাশযান ধ্বংস হয় না, তার দেহটা পৃথিবীতে আসবে না কোনোদিন। কেন বলতো? কারণ আর এটার কারণে অনেক রাজনৈতিক কারণ থেকে থাকে। কল্পনা চাওলা মেয়েদের মধ্যে প্রথম গেছিল, আর ছেলেদের মধ্যে ছিল রাকেশ শর্মা। মহাকাশ, তোমরা যদি মহাকাশটার ভেতরটা দেখো, আমি ছবিটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি মহাকাশ থেকে গেলে কেউ কোনো ফেরে না। ক্লাসের প্রতি ইন্টারেস্টিং আসবে তখনই যখন তুমি ক্লাসটাকে মুখস্থ না, ঠিক আছে, তুমি যখন ক্লাসটাকে বুঝে বুঝে করবে, তাই না? ঠিক আছে, তাই তো। তুমি যখন ক্লাসটাকে করবে না, যখন তুমি ক্লাসটাকে বুঝে বুঝে করবে এক্স্যাক্টলি। আমি তোমাকে মহাকাশের ছবিটা এখন দেখাচ্ছি, তুমি দেখলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি স্পেস স্টেশনটা ঠিক কেমন হয়ে থাকে, সেখানে কিভাবে যানটা গিয়ে ঢোকে। বলো, বলো। হ্যালো। হ্যালো।
কেন ডেট অফ বার্থ তুমি লগ ইন করবে না, নিউ রেজিস্ট্রেশন করো, নিউ রেজিস্ট্রেশন, হ্যাঁ নিউ করে করতে হবে তো পুরোটা। ঠিক আছে, নিউ করে করো, হ্যাঁ ঠিক আছে। এবার আমি আসছি পরেরটাতে, যেটা হচ্ছে আমার একটা পে স্টেশনটা ছবি দেখবো। চলো পে স্টেশনটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সেই নাসার পে স্টেশন, দেখতে পাচ্ছ এই যে পে স্টেশনটা, এটা হচ্ছে সেই স্পেস স্টেশন। এটাই হচ্ছে সেই স্পেস স্টেশন যার থেকে সমস্ত কাজগুলো করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের দেখো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, দেখতে পাচ্ছ এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ছবি। এই যে এভাবে কিন্তু মহাকাশচারীদের যেতে হয়, এরকম ড্রেস পরে মহাকাশচারীদের যেতে হয়, এই স্পেস স্টেশনের মধ্যে যেতে হয় এখানটাতে। ঠিক আছে, এটা হচ্ছে সেই স্পেস স্টেশনটা। চলো আমরা আরো অনেক কিছু জিনিস দেখবো যেগুলো স্পেস স্টেশনের মধ্যে আমরা দেখতে চাই। ঠিক আছে, দাঁড়াও শোনা যাবে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ একটা মানুষ যে ঢুকছে, দেখতে পাচ্ছ ভেতরে, এই যে এভাবে কিন্তু আগে ঢুকতে হয় ভেতরে। এটা হচ্ছে সেই স্পেস স্টেশনটা, ভেতরে কিভাবে যন্ত্রপাতিগুলো কাজ করছে দেখে, দেখতে পাচ্ছ যে স্পেস স্টেশনটা এরকম ব্যাপার হয়ে থাকে। কত যন্ত্রপাতির ভিতরে দেখা, একটা মানুষ কিভাবে ঢোকে দেখো, দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু একটা জায়গা আছে ঢোকা, ছিদ্র আছে, এই ছিদ্রের ভেতর দিয়ে কিন্তু ভেতরকে যেতে হবে, বুঝতে পারলে? এই যে দেখতে পাচ্ছ, তারপরে ব্যাপারটা কিরকম এখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্পেস স্টেশন কিন্তু। এই যে এই যে ভেতরে দেখতে পাচ্ছ কত কাজ চলছে স্পেস স্টেশনের ভেতরে। এটা হচ্ছে সেই স্পেস স্টেশনের ছবি, তোমরা তো অনেকে দেখোনি, আজকে তো দেখলে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক কিরকম দেখো, স্পেস স্টেশন মানে মহাকাশে যারা যাচ্ছে তারা কিভাবে কাজ করছে দেখো। সাপোজ ধরে নিচ্ছে একদম আকাশ, আমরা তোমরা এখন আকাশটাকে ঠিক ঠিক যেমন তোমরা ফাঁকা দেখো টোটালি, ঠিক সেরকম ভাবো যে আকাশটা কিন্তু একদম টোটালি ফাঁকা, মানে চারপাশে কোনো কিছু কিন্তু নেই। ঠিক আছে, সেই জায়গায় এরকম একটা ঘর তৈরি করা আছে। ঘর তৈরি করা আছে, এই ঘরের মধ্যে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি কিন্তু চারিদিকে বসানো আছে। এবার যখন রকেটটা যায় না, রকেটটা ঠিক গিয়ে এরকম যন্ত্রের একটা পাটে গিয়ে খাঁজের মতো একটা জায়গায় কিন্তু এরকম ভাবে নিজেকে পুশ করে দেয়। তারপর কি হয়, যে মানুষজনগুলো এর ভেতর থাকে, ধরো এখানে খুব জোর হলে 1 থেকে 2 জন যেতে পারবে। এখন যদি বলো, ধরো অহনা বলছে মহাকাশ আছে আমিও যাব, ফেরে না বলতে ধ্বংস হয়ে যায় যানটা, তখন ফিরতে পারবে না। ধরো আমি সাপোজ বলছি, ধরো অহনা বলছে আমি যাবো, অনুশ্রী বলছে আমিও যাবো, পুনম বলছে আমিও যাবো, আমি আরবিনা বলছে আমিও যাবো, সবাই মিলে গেলে কি হবে? হবে না কিন্তু। এখানে তো একটা জায়গা করা আছে, এখানেতে গেলে এই একজন যেতে পারবে কিংবা 2 জন যেতে পারবে, তার বেশি কেউ যেতে পারবে না, কারণ এখানে একটা জায়গা দেওয়া আছে। আর এর ভেতরে এখন জিএস হয় যদি বলে যে আমি পিকনিক করবো, এখানে কিন্তু সেরকম হবে না, এখানেতে একটা স্পেস করা থাকবে যে এখানে 3 থেকে 4 জন বেশি লোড কিন্তু নিতে পারবে না, বুঝতে পারছো? এখানে কিন্তু 3 থেকে 4 জন বেশি লোড কিন্তু নিতে পারবে না, এই যে এরকম জায়গাগুলো।
এবার একটা মহাসমুদ্রে যাওয়া হয়, একটা ফাঁকা জায়গায় যাওয়া হয়, সেখান থেকে এই মহাকাশকে পাঠানো হয়। এবার কেন অনেক সময় কি হয় বলতো, অনেক সময় কি হয়, ধরো মহাকাশে 5 জন ব্যক্তি গেছে, হ্যাঁ এখানে ধরো 5 জন ব্যক্তি গেছে রকেটে করে, সাপোজ ধরো ধরো দেখা গেল আমেরিকা থেকে লোক এসছে এখানে, ভারত থেকে লোক এখানে ভেতরে ঢুকেছে। ঘটনাটা হচ্ছে কল্পনা চাওলা সময় 7 জন মারা গেছিল মহাকাশ যান দুর্ঘটনায়, যখন ওরা ফিরছিল না তখন এই যানটা পুরোপুরি আগুন লেগে পুড়ে যায়। প্রচন্ড স্পিডে নামে, প্রচন্ড স্পিড, ওই স্পিডে একদম নামবে, বুঝতে পারলে, প্রচন্ড স্পিডে কিন্তু যানটা নামবে। ঠিক সেই মুহূর্তে বায়ুর সঙ্গে সংঘর্ষে আগুন জ্বলে যাবে দাউ দাউ করে এবং পুরোটা ছাড়খাড় হয়ে যাবে। একবার একটা ঘটনা ঘটে যায়, আমেরিকা থেকে কিছু ব্যক্তি গেছে, ভারত থেকে কিছুজন ব্যক্তি গেছে, রাশিয়া থেকে কিছু ব্যক্তি গেছে, এরা গিয়ে এই মহাকাশে ছিল। এবার হঠাৎ করে ধরো রাশিয়া থেকে যা ব্যক্তিটা না, ও একজন গেছিল, আমেরিকা থেকে 2 জন গেছে, এবার তোমার ইয়ে থেকে 3 জন গেছে, ইন্ডিয়া থেকে 3 জন গেছে। এবার ঘটনা কি হয়, এরা প্রত্যেকের দেশের জন্য কিন্তু যায়। ধরো আমাদের দেশের স্যাটেলাইট বসাতে গেছে, ওদের দেশের স্যাটেলাইট বসাতে গেছে, আমাদের দেশের নেটওয়ার্ক আলাদা, ওদের দেশের নেটওয়ার্ক আলাদা, প্রত্যেকটা দেশের নেটওয়ার্ক আলাদা। প্রত্যেকে কি করে, এর ভেতর দিয়ে ভেতরে ঢুকে চলে আসে, দিয়ে এখানেতে বিভিন্ন যন্ত্রপাতি বসানো থাকে, সেখানে কাজ করছে। ঘটনাক্রমে দেখা গেল যে আমেরিকার লোকগুলো ফিরে যাবার তারিখ আছে, যে আমি চলে যাব কিছুদিন পর, এরা সব এক কাছে যে আছে, ঠিক আছে, তো এরকম করে কিন্তু থাকতে মানে প্রত্যেকে থাকে, ঠিক আছে, এরা কিন্তু এরকম করে কি থাকে না, প্রত্যেকে থাকে, বুঝতে পারলে। তো ওখানে সাপোজ ধরা আছে, এবার দেখা গেল আমেরিকার লোকগুলো ফিরে চলে আসবে, আচ্ছা দেখা গেল ভারতের লোকগুলো ফিরে চলে আসবে। এবার হঠাৎ করে দেখা গেল সোভিয়েত রাশিয়ার লোকটার না যানটা খারাপ হয়ে গেছে, যেই যানটাই করে গেছে সেই যানটা খারাপ হয়ে গেছে। এই 5 জন ফিরে চলে এলো, একে কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে পারবে না, কারণ ওই 3 জনের জন্য জায়গা করা আছে, বাদ বাকি একজন চাপলেই যানটা ধ্বংস হয়ে যাবে। এরকম ঘটনা কিন্তু করা থাকে। এবার কি হয়েছে, সোভিয়েত রাশিয়ার এর যানটা কিন্তু নষ্ট হয়ে গেছিল, যার জন্য ফিরতে পারছিল না। এবার ও ওখানেতে কিন্তু 6 মাস রয়ে যায় মহাকাশে, 6টা মাস একা একটা ঘরের মধ্যে থাকতে হয়েছিল। ও কি করে, বারবার রেডিও সিগন্যাল পাঠাচ্ছে পৃথিবীতে যে আমাকে নিয়ে যাও। তখন রাশিয়াতে যুদ্ধ লেগেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে, রাশিয়াটা ভেঙে গিয়ে তো সোভিয়েত রাশিয়া নাম হয়েছে, রাশিয়া তো একটা বিরাট বড় দেশ ছিল, এখন সোভিয়েত রাশিয়া ইউক্রেন সব ভাগ ভাগ করে দিয়েছে। তো যখন এবার ধরো এবার যুদ্ধ লেগেছে, তখন প্রধানমন্ত্রী এর কোনো আর পাত্তা নেই, একে কে ফিরিয়ে আনবে, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তো কোনো কাজ হবে না, সে যত যাই হোক। এবার এই মহাকাশের মতো সে যখন আছে, তখন সে মহাকাশে থাকা কিছু খাবার আছে, সেই খাবারগুলোকে খেয়ে ওকে থাকতে হবে। তো এখন এই যদি আস্তে 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 এরকম করে থাকতে 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 পৃথিবীতে এই মহাকাশে থাকা সমস্ত খাবার আস্তে আস্তে শেষ হতে থাকছে, তখন এবার এই সোভিয়েত রাশিয়ার লোকটা ভাবছে যে আর হয়তো কিছুদিন পর আমাকে মারা যেতে হবে এখানেতেই। ও বারবার কি করছে না, বারবার সিগন্যাল দিচ্ছে, বারবার সিগন্যাল দিচ্ছে আমাকে নিয়ে যাও, আমার এখানে আটকে গেছে, কিন্তু ওর রেডিওর কথা কেউ শুনছে না, দেশের যুদ্ধ চলছে, কে শুনবে, কেউ তো নেই ওদের অফিসে। এরকম করতে 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 একটি ছেলে হঠাৎ করে দেখলো যে অনেকগুলো সিগন্যাল এসেছে, প্রচন্ড সিগন্যাল, প্রচুর পরিমাণে সিগন্যাল কিন্তু ঢুকেছে তাদের রেডিও বার্তার মাধ্যমে। তখন সে বুঝলো যে মহাকাশে তাদের দেশের একটা লোক আটকে গেছে। লোকটা অ্যাকচুয়ালি কোনো দেশের না, কারণ সে যখন গেছিল তখন ছিল রাশিয়া, 6 মাস যুদ্ধ লেগে পুরো দেশগুলো ভাগ হয়ে গেছে, সোভিয়েত রাশিয়া নামে একটা আলাদা দেশ তৈরি হয়েছে। তখন তাকে সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী ফিরিয়ে আনে আবার যান পাঠিয়ে, বুঝতে পারলে, যানটা রিপেয়ারিং করার জন্য ব্যবস্থা করা হয়, মানে আর একটা যান পাঠানো হয়, সেই যানে করে তাকে নিয়ে আসা হয়। এটা হচ্ছে ঘটনা ছিল। মহাকাশে যাওয়া কিন্তু 2-4টিখানি কথা না, আমরা সামান্য নাগরদোলায় চাপলেই কিন্তু ভয় পাই, সেই জায়গায় এত উঁচু, মানে কত উঁচু বুঝতে পারছো তো, কত উঁচু মানে যার কোনো ধারণা নেই, ঠিক আছে। সেই জায়গায় গিয়ে ভেসে ভেসে থাকতে হয়েছিল একাকে, তাও আবার একটা ভেতরে এইরকম একটা শূন্য স্থানে, ঠিক আছে, যার ভেতরে সে সবসময়, এখানে খাবার রাখা আছে, এখানেতে তুমি চাইলে খেতে পারবে, সমস্ত কিছু করা যাবে, ঠিক আছে, কিন্তু খাবার তো জমানো খাবার, বুঝতে পারলে, খাবার নিয়ে তার সঙ্গে করেন, সব জমানো খাবার দেয়, ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে রাখি।
তো যাই হোক, ভালো থেকো, কালকে পরীক্ষা হবে কিন্তু, ঠিক আছে। আজকের শোনার পর নিশ্চয়ই প্রত্যেকের ভালো লাগলো। এই আবিষ্কার বা আবিষ্কারকের যে ব্যাপারগুলো আমি সব গ্রুপে দিয়ে দিচ্ছি নোটটাকে, ঠিক আছে। ঠিক আছে, চলো কালকে নেবো, ঠিক আছে। সব সাবজেক্ট দেখি কালকে কখন নেবো, কালকে টাইমটা আমি বলে